গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। 9 মন্ত্রীসহ 13 জন কারাগারে। দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজয় দিবস নির্বিঘ্নে পালনের আহ্বান। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দুপুরের সংবাদে। সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে সাবেক 10 মন্ত্রীসহ 13 জনকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে কড়া নিরাপত্তায় 13 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের হাজির করা হয় তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, শাহজাহান খান, ডক্টর তৌফিক ইলাহি, কামাল মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। গত 27 অক্টোবর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল বেঞ্চ আসামিদের হাজির করার আদেশ দেন। সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার, এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। এই আসামিদের আগের অন্য একটি হত্যা মামলায় রিমান্ড থাকায় শামীম হত্যা মামলায় রিমান্ডের জন্য আবেদন করা হলো। পরবর্তীতে শুনানির আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডির 27 গুলিতে মারা যায় শামীম। এই মামলায় সাদেক খান ও নজরুল ইসলাম মজুমদার তাদেরকে বিজ্ঞ আদালতে রিমান্ডের জন্য আনেন। বিজ্ঞ আদালত রিমান্ড শুনানি নেন নাই, অন্য একটা মামলায় ওনারা রিমান্ডে আছেন। যেহেতু 2 জন অনুপস্থিত আছে সেই জন্য রিমান্ড শুনানি হয়নি, এবং তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি করার জন্য বিজ্ঞ আদালত একটি পিডব্লিউ মূলে একটি তারিখ ঘোষণা করেছেন। দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে কোনো সমস্যা নাই। 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে একটা কোঅর্ডিনেশন, এটার ব্যাপারেও আলোচনা হয়েছে। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা 11টার দিকে শুরু হওয়া অবরোধ এখনও চলছে। এতে বনানী থেকে তেজগাঁও, তেজগাঁও থেকে বনানী, মহাখালীর আমতলী থেকে জাহাঙ্গীর গেট এবং মহাখালী থেকে গুলশান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায় থেকে ঘোষণা না আসা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। এর আগে তারা কলেজ ক্যাম্পাস ও সামনের সড়কে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার এক দফা দাবিতে খণ্ড খণ্ড মিছিল করে। মহাখালী রেল লাইন এবং দুপাশের সড়কে কিছু শিক্ষার্থী সড়ক রেল লাইনের উপরে বসে পড়েছেন। তারা কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আনুমানিক 12:15টার দিকে ধানমন্ডির এক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি ও লিভারের সমস্যায় ভুগছিলেন 81 বছর বয়সী এই ফুটবলার। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তহবিল সংগ্রহ করে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাকারিয়া পিন্টু। ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক। 1961 থেকে 1975 পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানের হয়ে। পরে মোহামেডানের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য পেয়েছেন স্বাধীনতা পুরস্কারও। সংবাদ বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বেতনের জন্য গাজীপুরে চক্রবর্তী এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। দেখছেন দুপুরের 21 সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিস্যু কারখানার গুদামের আগুন 4 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভোর 5টার দিকে ঝাউচার এলাকায় মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুনের ঘটনা ঘটে। নিয়ন্ত্রণে একে একে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানি সহ ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস জানায় আগুনে চারপাশ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে পড়ে, ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং ডরিন পোশাক কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। ডরিন কারখানার শ্রমিকরা জানান, সকালে তারা কারখানায় গিয়ে বন্ধ দেখতে পান। এ সময় 13 জন স্টাফকে ভেতরে ঢুকতে দেখা যায়। কারখানা বন্ধ দেখালেও 13 স্টাফকে ভেতরে ঢুকতে দেওয়ার প্রতিবাদে তারা সড়কে অবস্থান নেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকরা জানান, তাদের বেতন বকেয়া রয়েছে। তাই আজও চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়কে অবস্থান নিয়েছেন তারা। হাসিনা সরকারের আমলে সারা দেশে মিনিকেট বা সরু চালের বাজার নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের খোতা হিসেবে পরিচিত কুষ্টিয়ার আব্দুর রশিদ। গত 15 বছরে আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। রশিদের বিচার দাবি করেছেন কুষ্টিয়ার সাধারণ মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মিনিকেট চালের প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুডের মালিক এই আব্দুর রশিদ। একই সঙ্গে তিনি বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি। একসময়ে ক্ষুদ্র এই চাল ব্যবসায়ী রশিদ বিএনপি ঘরানার মানুষ হলেও গত 15 বছর আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়া থেকে মিনিকেট চালের বাজার নিয়ন্ত্রণ করেছেন। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফকে ঢাল হিসেবে ব্যবহার করে ইচ্ছেমতো চালের দাম বাড়িয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। ব্যবসায়ীদের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে রশিদের বিরুদ্ধে। এখানে একটা আঞ্চলিক ভাষায় আছে, তাকে চাল রশিদ বলা হয়। চাল নিয়ে এত সিন্ডিকেট করেছে এই মানুষটার কারণেই, যেমন সরকার বিব্রত পড়েছেন, জেলা প্রশাসনরা বিব্রত পড়েছেন, কারণ সে সবসময় চালকে একটা সিন্ডিকেট করতো। এছাড়া সে ঋণ খিলাপি হয়েছে, তাকে ঋণও দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক দুর্বর্তনের মাধ্যমে সে ঋণ নিয়েছে। 15 বছরে তিনি ক্ষমতাসীন দলকে কাজে লাগিয়ে স্টক করে চাল একভাবে সে মজুত করে সে এই ব্যবসাটা চালাইছে রশিদ এগ্রো। 15 বছর কেউ কোনো কথা বলতে পারেনি, ক্ষমতাসীন দলে থেকেও নির্যাতিত হয়েছে, তাও বলতে পারেনি। স্থানীয় চালকল মালিকরা বলছেন, রশিদের বিরুদ্ধে এসব অভিযোগ পুরনো। একচ্ছত্র যে কুষ্টিয়ার কথা বলা হয় সেটা ঠিকই। অভিযোগ আগের দিনে হয়তো ছিল, কিন্তু বর্তমানে নাই। এ বিষয়ে রশিদ এগ্রো ফুডের প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি ফোন বন্ধ করে দেন। আপনি তো রশিদ এগ্রোর অ্যাডমিনের দায়িত্বে আছেন, তাই না? একটু কথা বলবো, আমি ফ্যাক্টরিতে আসছি তো, কথা বলবো। আব্দুর রশিদকে শাস্তির আওতায় আনা না হলে চাল সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব হবে না বলে মনে করছেন স্থানীয়রা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। করাচি ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং এজেন্টস ও শিল্প মালিকরা। তারা আশা করছেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য আমদানি রফতানির বিষয়টি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার।
পাকিস্তানের করাচি বন্দর থেকে ৩৭০টি কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ MV ইউয়ান জিয়ান ফা জং চট্টগ্রাম বন্দরের NCT জেটিতে নোঙর করে গেল সোমবার। এরপর মঙ্গলবার জাহাজটি রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের করাচি থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে নোঙর করা ওই জাহাজটির মধ্যে ১১৫টি কন্টেইনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল সোডিয়াম কার্বনেট, ৪৬টিতে ডলোমাইট, ৩৫টি কন্টেইনারে চুনাপাথর, 6টিতে ম্যাগনেসিয়াম কার্বনেট সহ কাঁচ শিল্পের কাঁচামাল, ২৮টি কন্টেইনারে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল আনা হয়। এছাড়াও একটি কন্টেইনারে ছিল গাড়ির যন্ত্রাংশ, ৪২টি ছিল রেফার কন্টেইনার, আর 14টি কন্টেইনারে 203 টন আলু এবং 611 টন পেঁয়াজ আমদানি করা হয়। চট্টগ্রাম বন্দরে নোঙর করার আগেই নিয়ম মেনে জাহাজের ক্যাপ্টেন এইসব পণ্যের ঘোষণা দেন। আইন অনুযায়ী এখন এইসব পণ্যের শুল্কায়ন এবং পরীক্ষা নিরীক্ষা করবে কাস্টমস। এর মধ্যে ফেব্রিক্স আছে, পেঁয়াজ আছে, আলু আছে, লাইমস্টোন আছে, কিছু টেক্সটাইল কেমিক্যাল আছে, সোডা অ্যাশ আছে। এইগুলি বেসিক্যালি আইটেম। এর বাইরে অন্য কোনো আইটেম তার যেই ঘোষণা অনুযায়ী এগুলো নাই। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য বাণিজ্য শুরুর বিষয়টিকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। এক এক সময় এক এক ধরনের সম্ভাবনা তৈরি হয়, আর ব্যবসায়ীরা কিন্তু সেই সম্ভাবনাকে সবসময় লুফে নেয়। তারই একটা অংশ বা ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে যে নতুন একটা সম্ভাবনার দিক উন্মোচন করা যায় কিনা চেষ্টা করে দেখছেন ব্যবসায়ীরা। একই কথা বলছেন পোশাক শিল্পের উদ্যোক্তারাও। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে চট্টগ্রাম করাচি জাহাজ চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। শুধু পাকিস্তান না, আরও দুটো দেশও যদি কানেক্টিভিটিতে আসে র মেটেরিয়ালের জন্য, RMG সেক্টরটা উপকৃত হবে। করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা ওই জাহাজটিতে ৬,৩৩৭ টন পণ্য আমদানি করা হয়। এইসব পণ্য আমদানি করেছে আকিজ গ্রুপ, নাসির ফ্লোর গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ 18টি প্রতিষ্ঠান। এছাড়া জাহাজটির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে 73টি কন্টেনারে আনা হয় খেজুর, জিপসাম, স্ক্র্যাপ, কপার ওয়্যার সহ বিভিন্ন পণ্য। এদিকে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করা পানামার পতাকাবাহী এই জাহাজটিকে ঘিরে এই অঞ্চলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন, উস্কানি বললেন পুতিন। আর এই সাথেই শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ, 9 মন্ত্রী সহ 13 জন কারাগারে। দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বিজয় দিবস নির্বিঘ্নে পালনের আহ্বান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।